স্বাগতম হোক গল্পে, যেখানে প্রতিটি শব্দে লুকিয়ে থাকে এক অজানা দরজা, আর প্রতিটি গল্প যেন এক নিঃশব্দের চিৎকার। আজকের গল্প আমাদের নিয়ে যাবে এমন এক দ্বীপে যার অস্তিত্ব নিয়েই প্রশ্ন আছে, অথচ সেখানে পৌঁছানোর জন্য একটা মানচিত্রও আছে। তবে সেই মানচিত্র কি পথ দেখায়, নাকি মৃত্যুর ফাঁদে নিয়ে যায়, তা জানার জন্য গল্পটা শেষ পর্যন্ত শুনতেই হবে। চলুন তাহলে শোনা যাক নীরব দ্বীপের মানচিত্র। নীরব দ্বীপের মানচিত্র শুরু হচ্ছে এক সন্ধ্যায় কলকাতার এক পুরনো বইয়ের দোকানে, যেখানে ধুলো জমে আছে শতবর্ষ পুরনো বইয়ের মলাটে, আর সময় থেমে আছে পাতার কোণে। আয়ান নামের এক তরুণ ইতিহাস গবেষক পুরনো নথিপত্র ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই পেয়ে যায় এক অদ্ভুত কাগজের টুকরো, একটা মানচিত্র। কিন্তু সেই মানচিত্রে জায়গার নাম নেই, শুধু একটা দ্বীপ আঁকা আছে, আর তার উপরে লেখা সাইলেন্সিয়া। নিচে ছোট অক্ষরে একটা সাবধান বাণী, যারা একবার প্রবেশ করেছে তারা আর ফিরে আসেনি। প্রথমে ভেবেছিল ওটা কোনো প্রাচীন সাহিত্যের অংশ, কিন্তু পরে যখন সে তার গবেষণায় খুঁজতে শুরু করে, তখন অদ্ভুতভাবে পাওয়া যায় কিছু মিল। বাস্তবে এইরকম একটা দ্বীপের অস্তিত্ব নিয়ে কিছুকাল আগে কিছু বিদেশি অভিযাত্রীদের নথিতে উল্লেখ ছিল, কিন্তু তাদের নাম নেই, ছবি নেই, আর নেই কোনো প্রমাণ। শুধু একটা পুরনো খবরের কাগজে লেখা ছিল, ভয়ঙ্কর নিখোঁজ, 7 অভিযাত্রী আর এক অজানা দ্বীপ। আয়ান ধীরে ধীরে বুঝতে থাকে এই মানচিত্রটা শুধু একটা পুরনো দলিল নয়, এটা একটা চাবি, একটা দোরগোড়া, যেটা তাকে নিয়ে যেতে পারে এমন এক জায়গায় যা ইতিহাসে নেই, মানচিত্রে নেই, কিন্তু তবুও সত্যি। এই দ্বীপ কি শুধুই নিঃশব্দ, নাকি তার নীরবতায় লুকিয়ে আছে চিরন্তন আতঙ্ক? চলুন শুরু করি এই রহস্যের যাত্রা। পরের কয়েকদিন আয়নের রাতগুলো ঘুমহীন কাটে। সারাদিন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির পুরাতাত্ত্বিক দলিল, ব্রিটিশ আমলের সমুদ্র মানচিত্র, এমনকি কিছু অপ্রকাশিত এক্সপিডিশন রিপোর্টের কপি নিয়ে সে সময় কাটায়। প্রতিদিনই কিছু না কিছু খুঁজে পায়। কখনো কোনো অভিযানের ডায়েরি পাতায় সাউথ বের আশেপাশে অদ্ভুত কুয়াশা ঢাকা দ্বীপের উল্লেখ, কখনো কোনো নাবিকের কাহিনীতে এমন এক স্থানের বর্ণনা যেখানে সব শব্দ হঠাৎ করে স্তব্ধ হয়ে যায়, কিন্তু কোনো নির্দিষ্ট নাম নেই, কোনো সঠিক স্থানচিহ্ন নেই। কিন্তু তার মনে গাঁথা সেই পুরনো মানচিত্রে আঁকা দ্বীপটা যেন প্রতিনিয়ত তাকে ডাকছে। এক সন্ধ্যায় আয়ান বসেছিল কলেজ স্ট্রিটের এক চায়ের দোকানে, হাতের ডায়েরিতে কিছু নোট নিচ্ছিল। হঠাৎ এক বুড়ো লোক তার পাশে এসে বসে। গায়ে ঝুলে পড়া ধুলো জমা পাঞ্জাবি, চোখে ভোলা চশমা, আর ঠোঁটের কোণে কাঁচা পাকা দাড়ি। লোকটা তার দিকে তাকিয়ে বলল, তুই কি সেই মানচিত্রটা পেয়েছিস? আয়ানের হাত কেঁপে ওঠে। সে কিছু বলেনি, শুধু তাকিয়ে থাকে। বুড়ো লোকটা আবার বলে, আমি একসময় জাহাজে ছিলাম, অনেক জল ঘেটেছি। সেই দ্বীপ, ওটার নাম সাইলেন্সিয়া ঠিকই, কিন্তু সেটার নাম নয়, একটা শাস্তি। লোকটার কথাগুলো হাওয়ার মতো নিঃশব্দে এসে আয়ানের মগজে ঢুকে পড়ে। সে জিজ্ঞাসা করল, আপনি সেখানে গেছেন? বুড়ো লোকটা এক মুহূর্ত চুপ করে থেকে বলে, না, কিন্তু আমার ক্যাপ্টেন গিয়েছিলেন, ফিরেও এসেছিলেন, কিন্তু অন্য মানুষ হয়ে। তিনি কথা বলতেন না, আর শুধু তাকিয়ে থাকতেন এক দৃষ্টিতে, যেন এখনো সেই কুয়াশার ভেতরেই হারিয়ে আছেন। আমরা জাহাজে উঠতে দিলাম না তাকে, ওঠে নামিয়ে দিয়ে চলে এলাম। কিছুদিন পরে শুনি উনি পাগলখানায় ভর্তি।
সেখানে গিয়ে আমি একবার দেখতে গিয়েছিলাম। জানো কি করেছিলেন? কাগজ দিয়ে বারবার একটা দ্বীপ আঁকছিলেন আর বলছিলেন, আওয়াজ নেই, আওয়াজ নেই। আয়ানের গা শিরশির করে উঠল। সেই বুড়ো লোকটা উঠে দাঁড়ালো, চলে যাবার আগে বলল, যদি মানচিত্র পেয়ে থাকিস আর যদি সত্যি যাবার ইচ্ছে থাকে তবে সাবধান। দ্বীপে পৌঁছানো যতটা কঠিন, ওটা ছেড়ে ফেরা আরো কঠিন। সে রাতটা আয়ান কাটায় মানচিত্রটায় দৃষ্টি দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। হঠাৎ তার চোখে পড়ে এক কোণে ক্ষীণ হস্তাক্ষরে কিছু লেখা ছিল, যা সে আগে খেয়াল করেনি। লেখা ছিল, নৈশব্দ যেখানে অভিশাপ, সেখানে শব্দই একমাত্র মুক্তি। এর মানে কি? নীরব দ্বীপে শব্দ নিষিদ্ধ, নাকি শব্দ সেখানে প্রাণ? উত্তর খুঁজে পাওয়ার আগ্রহ আয়ানের মধ্যে বেড়েই চলে। সে ঠিক করলো, এবার সময় এসেছে মানচিত্রটাকে অনুসরণ করে সত্যি যাত্রা শুরু করা। যাত্রার প্রস্তুতি শুরু করল আয়ান। কলকাতার বইপাড়ার এক পুরনো মানচিত্র সংগ্রাহকের কাছ থেকে সে 1912 সালের একটি ব্রিটিশ গ্লোবাল সার্ভে ম্যাপ পেল, যেখানে হালকা হালকা দাগে দক্ষিণ বঙ্গোপসাগরের এক আনচিহ্নিত এলাকা চিহ্নিত ছিল। এই অংশটাই আধুনিক উপগ্রহ চিত্রে অস্পষ্টভাবে ধরা পড়ে, ঠিক যেন জলের নিচে কিছু একটা আছে, কিন্তু এতটাই কুয়াশাচ্ছন্ন ও অন্ধকারাচ্ছন্ন যে স্যাটেলাইট ছবি স্পষ্ট করে না। আয়ান ঠিক করল, সে চেন্নাই হয়ে আন্দামান পৌঁছবে। সেখান থেকে ছোট ট্রলারে সাউথ বে অভিমুখে এগোবে। আয়ান রওনা দিল এক গোপন অভিযান নিয়ে, কাউকে কিছু না জানিয়ে। সঙ্গে নিল একখানা জার্নাল, ক্যামেরা, মানচিত্রের স্ক্যান কপি, কিছু জরুরি চিকিৎসার জিনিস, কম্পাস, রেডিও এবং একটি পোর্টেবল সাউন্ড রেকর্ডার। সেই শেষ বাক্যটা তার মাথায় ঘুরছে এখনো, শব্দই একমাত্র মুক্তি। আন্দামানে পৌঁছে সে একটি পুরনো ট্রলার ভাড়া করল, যার চালক ছিল এক নিঃশব্দ বাঙালি মাঝি, নাম সুরেন। সুরেন প্রথমে যেতে চায়নি, বলল, ওইদিকে এক ধরনের ঘূর্ণাবর্ত আছে, দিক হারিয়ে যায়। মৎস্যজীবীরা বলে ওখানে মাছ থাকে না, শব্দও থাকে না। কিন্তু যখন আয়ানকে একটা পুরনো ছবি দেখালো, এক প্রাচীন পাথরের গঠন যেখানে ধ্বংসস্তূপের মতো কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সুরেন থমকে গেল। বলল, এই ছবি আমি স্বপ্নে দেখেছি অনেক বছর আগে। কুয়াশা আর একটা পাথরের চেয়ার, মাঝখানে খোদাই করা চোখ। এই কথায় আয়ানের সন্দেহ আরো গভীর হলো। সে জানত সে ঠিক পথেই এগোচ্ছে। সুরেন শেষ পর্যন্ত রাজি হলো। পরের দিন ভোরে তারা পাড়ি দিল সেই অচেনা সমুদ্র পথে। সমুদ্র ছিল অদ্ভুত শান্ত, যেন ঢেউ নিজেও কথা বলছে না। সকাল থেকে দুপুর তারা এগোতেই থাকল। আয়ান লক্ষ্য করল, সাগরের জল ক্রমশ ঘন নীল থেকে কালচে ছায়ায় রূপ নিচ্ছে। সূর্য মাঝখানে থেকেও আলো ছড়াতে পারছে না ঠিকঠাক, চারিদিকে যেন অদৃশ্য ধোঁয়া। হঠাৎ একটা সময় রেডিও কাজ করা বন্ধ করে দিল। কম্পাস ঘুরে ঘুরে দিশাহারা হয়ে গেল। সুরেন মুখ গম্ভীর করে বলল, আমরা ঢুকে পড়েছি, এখান থেকে শব্দ কম করো, এখানে কথা বলাও বিপজ্জনক। আয়ান বিস্ময়ে তাকিয়ে থাকে। এমন পরিবেশ সে কখনো দেখেনি। চারপাশ যেন শব্দশূন্য এক গহ্বর। মাঝে মাঝে নিজের শ্বাস প্রশ্বাসের আওয়াজই যেন কানে বাজে। একটু পর তারা যা দেখল তা যেন বাস্তব নয়। দিগন্তের কোণায় একটি দ্বীপ, যার উপর ঘন কুয়াশা ঢেকে রেখেছে সমস্তটা, কিন্তু কুয়াশার মধ্যেই অস্পষ্ট দেখা যায় এক প্রাচীন পাথরের গঠন।
আর পাহাড়ি ঢালের মতো কিছু ছায়া। সুরেন ট্রলার থামিয়ে বলল, এখানেই শেষ, এর বেশি ভেতরে গেলে আমি আর ফিরতে পারবো না। আপনি নামুন, কিন্তু ফিরতে চাইলে সন্ধ্যার আগেই ফিরে আসুন। আয়ান কোনো কথা না বলে শুধু মাথা নেড়ে সম্মতি দিল। সে নামল ট্রলার থেকে, পা রাখল এক অদ্ভুত দ্বীপের বালুর উপরে, যেখানে শব্দ থেমে যায় আর রহস্যেরা ঘুমিয়ে থাকে অচেনা সংকেতে। দ্বীপে পা রাখতেই আয়নের মনে হলো সে যেন অন্য এক জগতে এসে পড়েছে। চারপাশ নিস্তব্ধ, পাখির ডাক নেই, বাতাসে শোঁ শোঁ শব্দ নেই, এমনকি তার নিজের পায়ের আওয়াজও যেন বালিতে থেমে যাচ্ছে। এক অদ্ভুত অনুভূতি চারপাশে ছড়িয়ে রয়েছে, যেন শব্দ এখানে আসে না, শব্দর জন্যও হারিয়ে যায়। আয়ান নিজের পোর্টেবল সাউন্ড রেকর্ডারটা চালু করে, কিন্তু রেকর্ডারও কোনো সিগন্যাল নেই। শব্দের তরঙ্গ যেন এখানে ঢুকতেই পারে না। দ্বীপটা খুব বড় নয়, তবে এর ভেতরের পথগুলো যেন এক অজানা নকশায় সাজানো। কোন পথ কবে কোথায় যায় বোঝা যায় না। গাছগুলো অদ্ভুত, পাতা নেই, ছাল যেন খসখসে পাথরের মতো। কয়েকটা গাছের গায়ে চিহ্ন আঁকা, যেগুলো প্রথমে কিছু বোঝা যায় না, কিন্তু নোটবুকে আঁকলেই বোঝা যায় যে প্রতিটা চিহ্ন আসলে এক একটা অক্ষরের মতো, কিন্তু পরিচিত কোনো ভাষায় নয়। দ্বীপের কেন্দ্রের দিকে এগোতেই আয়নের চোখ পড়ল এক ভাঙাচোরা পাথরের গেটের দিকে। সেই গেটের গায়েও ছিল সেই একই চিহ্ন, কিন্তু এখানে তারা ঘন ঘন যেন কোনো বার্তা। গেটের ওপারে যা ছিল তা দেখে স্তব্ধ। পাথরে তৈরি এক অর্ধগলিত মঠ, চারিদিকে ধ্বংসস্তূপ, আর তার মাঝখানে একটি স্তম্ভ, যার মাথায় বসানো এক গোলাকার পাথর, আর তার মাঝখানে খোদাই করা এক চোখ। এই চোখটাই যেন গোটা দ্বীপের কেন্দ্রবিন্দু। চোখটা যেন তাকিয়ে আছে এক অদৃশ্য চাহনিতে। হঠাৎ আয়ান বুঝতে পারল সে ঠিক একই গঠনের ছবি দেখেছিল সেই পুরনো ম্যাপের পেছনে আঁকা ছিল। পাথরের স্তম্ভ, চোখ, আর তার নিচে একটা বৃত্ত, যেন কম্পাস, কিন্তু তার দিক নির্ধারণ করা যায় না। স্তম্ভের কাছে পৌঁছেই সে আরও অদ্ভুত কিছু লক্ষ্য করল। পাথরের গায়ে কিছু খোদাই করা লাইন। প্রথমে এলোমেলো লাগলেও আয়ান তার জার্নাল বের করে অঙ্ক কষে বুঝতে চেষ্টা করল। সেটা আসলে এক ধরনের ঘড়ি বা ক্যালেন্ডারের মতো। প্রতিটা দাগের মাঝে সময়ের ব্যবধান আছে। তার ঠিক নিচেই ছিল একটি ছোট পাথরের বাক্স, যেটা টানলেই নড়ে ওঠে। কৌতূহলী হয়ে সে বাক্সটা খুলল। ভেতরে ছিল একটি সাদা কাপড়ে মোড়া পাথরের চিরকুট। চিরকুটে লেখা ছিল, যদি শব্দ খুঁজতে চাও, নিঃশব্দকে বোঝো। এই চোখ সব দেখে, সব শোনে, শুধু তার ভাষা বোঝার অপেক্ষা। 3টি পথ, একটি শেষ। ভুল পথে গেলে শব্দ ছিনিয়ে নেবে তোমাকে। আয়ান শিউরে উঠল। 3টি পথ, একটি শেষ, তবে কি দ্বীপে আরও কিছু আছে? আর এই কেন্দ্রবিন্দু কেবল সেই পথের দরজা? ঠিক তখনই তার পায়ের নিচে জমি কেঁপে উঠল হালকা করে। স্তম্ভের পাশেই একটা গোলাকার পাথরের টালি ঘুরে খুলে গেল। নিচে নামার জন্য সরু এক পাথরের সিঁড়ি দেখা গেল, যেটা অন্ধকার গহ্বরের দিকে নামছে। আয়ান থমকালো, কিন্তু পিছু হটার উপায় নেই। সে রেকর্ডারটা আবার চালু করল, যদিও নিশ্চিত ছিল না কোনো শব্দ আদৌ উঠছে কিনা। সে নামতে শুরু করলো সিঁড়ি বেয়ে, অন্ধকারের গভীরে, যেখানে এই দ্বীপের সত্য লুকিয়ে আছে। সিঁড়িগুলো পাথরে তৈরি। এক একটা ধাপে পা ফেলতি ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ছিল গোটা শরীরে, যেন নিচে নামার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও কমে আসছে। বাতাস ভারী আর ভিজে গন্ধে ভরা, যেন
বহুদিন কেউ এখানে পা রাখেনি। প্রায় 30-35টা সিঁড়ি নেমে আয়ান যখন মাটিতে পৌঁছলো, তখনও তার চোখ অন্ধকারে অভ্যস্ত হয়ে ওঠেনি। সে টর্চ জ্বালালো। আলো পড়তেই যা সামনে এলো তাতে তার শ্বাস ধরা পড়ল। সামনে ছড়িয়ে রয়েছে এক বিশাল গুহা মন্দির, পাথরের তৈরি স্তম্ভ, দেওয়ালে খোদাই করা চিত্র, আর প্রতিটি কোণে মোমবাতির মতন পাথরের দাঁড়ি, যার মাথায় কয়েক ফোঁটা জমাট মোম। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ছিল, এখানেও একই সেই চোখ চিহ্ন, তবে এবার শুধু দেওয়ালে নয়, মেঝেতেও খোদাই করে আঁকা হয়েছে এক বিশাল গোল চিহ্ন, যেটা একরকম ম্যাপের মতো, তবে কোনো দ্বীপ বা দেশ নয়, বরং মনে হয় কোনো জ্যামিতিক সংকেত বা প্রাচীন সাংকেতিক ছক। আয়ান বুঝতে পারছিল এই জায়গাটা কেবল এক মঠ ছিল না, বরং এটা ছিল এক গুপ্ত জ্ঞান রক্ষার স্থান, যেটা শব্দ ও নীরবতার মাঝখানে এক সেতু তৈরি করত। এক একটি স্তম্ভের গায়ে প্রাচীন চিত্র, কোনোটা দেখাচ্ছে একজন মানুষ কানে হাত দিয়ে কান্না করছে, আবার কোনোটা দেখাচ্ছে এক শিশু চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। সামনে দিগন্তে এক দ্বীপ, দেওয়ালের মাঝখানে একটি বড় চিত্রকর্ম, যেখানে দেখা যাচ্ছে 3জন রাহগীর 3টি পথ ধরে এগিয়ে যাচ্ছে, এবং তাদের মধ্যে একজন কেবল পৌঁছচ্ছে এক আলো ভরা স্থানে, বাকিরা হারিয়ে যাচ্ছে অন্ধকারে। হঠাৎই আয়ানের চোখ আটকে গেল এক কোণার দিকে। সেখানে একটি পুরনো পাথরের বাক্স, তার গায়ে খোদাই করা সেই চোখ চিহ্ন, আর নিচে লেখা শব্দের মানচিত্র, কেবল নীরবতাই খুলবে। বাক্সটা টানতে সে বুঝল ভেতরে ভারী কিছু আছে। হাত দিয়ে খোলার চেষ্টা করতেই বাক্সের মুখ খুলে গেল এক ধাক্কায়। ভেতরে এক পুরনো চামড়া মোড়ানো কিছু কাগজ আর এক অদ্ভুত লোহার যন্ত্র। কাগজগুলো খুলতেই আয়ান বুঝল ওগুলো আসলে 3 ভাগে বিভক্ত। এক ধরনের ম্যাপ, কিন্তু কাগজে কোনো লেখা নেই, শুধু বিন্দু আর রেখা দিয়ে আঁকা কিছু চিহ্ন, কিছু জ্যামিতিক রূপরেখা। আর সেই লোহার যন্ত্রটা ছিল একটা স্পর্শ সেন্সর। আয়ান যখন সেটা ম্যাপের উপর রাখলো, একটা হালকা কম্পন অনুভব করলো। ঠিক তখনই মেঝের মাঝখানে চক্রাকারে খোদাই করা ম্যাপটা ধীরে ধীরে আলো ফেলতে শুরু করলো। লালচে কমলা আলো, যেন এক চোখের কেন্দ্র থেকে ছড়িয়ে পড়ছে চারিদিকে। সঙ্গে সঙ্গে চারিদিকে স্তম্ভগুলো থেকে হালকা গুনগুন শব্দ শোনা যেতে লাগলো। শব্দ যা এতক্ষণ ছিল অনুপস্থিত, এখন যেন দ্বীপের আত্মা হয়ে ফিরে এসেছে। আয়ান বুঝল এই দ্বীপ এক রহস্যময় যন্ত্রের মতো কাজ করছে, যেটা শব্দকে ধারণ করে রাখে আর নীরবতাই তার চাবিকাঠি। কিন্তু এই চাবি কাকে খোলে? কে বানিয়েছিল এই ব্যবস্থা, আর কেনই বা? সে টর্চ তুলে আরও একবার চারপাশ দেখল। একদিকে দেওয়ালে খোদাই করা আছে এক রহস্যময় চিহ্নমালা, যা এখনো তার কাছে দুর্বোধ্য, কিন্তু সে নিশ্চিত এই সংকেত আর ম্যাপই তাকে পৌঁছে দেবে দ্বীপের আসল গন্তব্যে, সেই শেষ পথ যা চিরকাল নীরব থেকেছে, কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে শব্দের উৎস। আয়ান কিছুক্ষণ স্তম্ভিত হয়ে সেই আলো ছড়ানো ম্যাপের দিকে তাকিয়ে রইল। গুহার ভেতরে কেমন একটা কম্পন শুরু হয়েছে, খুব সূক্ষ্ম, যা কেবল তার হাতের তালু আর পায়ের পাতায় অনুভব করা যাচ্ছে। যেন এই জায়গাটা বেঁচে উঠেছে, ঘুম ভেঙেছে শতাব্দীর পর। শব্দের গুঞ্জন আস্তে আস্তে বেড়ে উঠছে, আর সেই মৃদু ভাঁজের মধ্যে এক ধরনের অচেনা সুর বাজছে, যেটা বোঝা যায় না, শুধু অনুভব করা যায়। গুহার মধ্যস্থলে যে পাথরের ম্যাপ ছিল, তার প্রতিটি রেখা এখন আলোকিত, ঠিক যেন তারা কোনো দিক নির্দেশ করছে। আয়ান
কাগজের ম্যাপের 3টি ভাগ আলাদা করে নিয়ে একে একে মেলাতে চেষ্টা করলো পাথরের ম্যাপের উপর। প্রথম অংশ মেলাতেই আলো আরো উজ্জ্বল হলো, আর সেই সঙ্গে একটা চাপা শব্দ উঠল, যেন কেউ কানে ফিসফিস করে কিছু বলছে। শব্দটা ভাষা নয়, কিন্তু তার মধ্যে ছিল এক গভীর ইঙ্গিত। দ্বিতীয় ভাগ বসাতেই ম্যাপের মধ্যেখানে একটা দাগ স্পষ্ট হয়ে উঠল। দ্বীপের উত্তর পশ্চিম কোণে চিহ্নিত এক অংশ, যেখানে পাথরের গায়ে লেখা শান্তিভ্রম, যার বাংলা করলে হয় শান্তি আকাশ। তৃতীয় ভাগ বসানোর পরেই হঠাৎ গুহার দেওয়ালের একটা অংশ নিচে নেমে যেতে লাগলো। একটা গোপন পথ উন্মোচিত হলো। সেই পথ সরু, পাথরের খোঁজে তৈরি, দুপাশে অসংখ্য খোদাই করা মুখ, যেন গুহা তাকে লক্ষ্য করছে। প্রতিটি মুখের চোখ বন্ধ, কিন্তু মনে হচ্ছিল তারা দেখতে পাচ্ছে সবকিছু। দেওয়ালের উপর কয়েকটা শব্দ খোদাই করা, সংস্কৃত আর প্রাচীন বাংলার মিলিত ভাষা। যে জানে নীরবতার ভাষা, সে শুনতে পায় অতীতের আর্তনাদ। আয়ান থেমে গেল এক মুহূর্ত। সে বুঝে গেল এই দ্বীপ শুধু এক রহস্য নয়, বরং এক সংরক্ষিত ইতিহাসের আধার, যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি নীরবতা একটা সংকেত। পথের শেষে এসে সে পৌঁছলো এক গোলাকার ঘরে, যেখানে মাঝখানে আছে একটি বড় পাথরের বল। বলটা কেমন যেন স্বচ্ছ, যেন পাথর আর কাঁচের সংমিশ্রণ। তার ভেতরটা ঝাপসা, কিন্তু আলো ফেলতেই দেখা গেল এক ধরনের আবর্তন, যা একটা ঘূর্ণিপাকের মতো ঘুরছে। বলটার চারপাশে দাঁড়িয়ে আছে 4টি মূর্তি, প্রত্যেকেই এক একটা ভঙ্গিমায়। একজনের চোখে হাত, একজনের কানে হাত, একজনের মুখে হাত, আর একজনের পেটের উপর হাত রেখে বসে আছে। মনে পড়ল এই চিহ্নগুলো সে আগে কোথাও দেখেছে। এগুলোই তো সেই 4 মৌন প্রতীক, যা নাকি এক রহস্যময় ধর্মীয় উপকথায় বলা আছে। হঠাৎ করেই ঘরের ছাদের দিক থেকে এক মৃদু কণ্ঠ ভেসে এলো। তুমি কি সত্যি শুনতে পাচ্ছ, নাকি কেবল শব্দ ভেবেছ? শব্দটা কোথা থেকে এলো বোঝা গেল না, কিন্তু সেটা যেন আয়ানের মনের ভিতর গিয়ে আঘাত করল। সে টের পেল এই দ্বীপ শুধু জ্যামিতিক বা প্রাকৃতিক রহস্য নয়, বরং এটা এক ধরনের পরীক্ষাগার, যেখানে মানুষের ইন্দ্রিয়ের সীমা পরখ করা হয়। বলটা আস্তে আস্তে ঘূর্ণায়মান হতে লাগলো। তার ভেতরে ছায়ারা ঘুরছে, আর সেই সঙ্গে ঘরের তাপমাত্রা হঠাৎ কমে এলো অনেকটা। আয়ান এগিয়ে গিয়ে হাত রাখতেই তার সারা শরীরে কাঁপুনি দিয়ে উঠল। সে দেখতে পেল সেই শান্তিভ্রম জায়গাটা আসলে দ্বীপের এক ভিন্ন স্তর, একটা সমান্তরাল পরিসর, যেখানে শব্দের অস্তিত্ব নেই, শুধু চিন্তা, অনুভব ও প্রতিফলন। মানচিত্র শুধু এই দ্বীপের অবস্থান বোঝানোর জন্য নয়, বরং এই আভ্যন্তরীণ স্তরের দিক নির্দেশনার জন্য তৈরি। তার মনে হতে লাগলো সে নিজেকে আর চিনতে পারছে না। এই দ্বীপ, এই ম্যাপ, এই নীরবতা সব মিলিয়ে যেন একটা স্বপ্নের মধ্যে ঢুকে পড়েছে সে। কিন্তু এটা কি শুধুই মনের খেলা, নাকি সত্যি সে পৌঁছে গেছে এমন এক জায়গায় যেখানে পৃথিবীর সব কথার অতল নীরবতা জমা হয়ে আছে? আয়ান অনেকক্ষণ ধরে সে বলটার চারপাশে ঘুরে ঘুরে দেখছিল। প্রতিটি মূর্তির মুখাবয়ব তাকে এক অদ্ভুত অনুভূতি দিচ্ছিল, কেমন যেন চেনা আবার অচেনা। হঠাৎ তার মনে পড়ল পোর্ট ব্লেয়ারে যখন সে স্থানীয় জাদুঘরে গিয়েছিল, সেখানেও এমন 4টি মুখের মূর্তি ছিল, ঠিক এই রকম ভঙ্গিমায়। কিন্তু তখন সেই মূর্তিগুলোকে নিছক আদিবাসী শিল্প বলে এড়িয়ে গিয়েছিল সে। এখন মনে হচ্ছে সেই মূর্তিরাই হয়তো এই দ্বীপের এক বিস্তৃত ইতিহাসের অংশ, অথবা এই রহস্যময় মানচিত্রের পূর্বাভাস। বলটার আলোর ঘূর্ণি আরও ঘনীভূত হচ্ছিল। একসময়
তার মধ্যে একটা দৃশ্য ভেসে উঠল। প্রথমে ঝাপসা, তারপর পরিষ্কার। একটা নৌকা গভীর সমুদ্রে ভাসছে, আর তাতে বসে আছে একজন বৃদ্ধ, মাথায় টুপি, চোখে ভারী চশমা। বৃদ্ধ একজন ম্যাপ প্রস্তুতকারী। তার হাতে কাঁপা কাঁপা আঁচড়ে একটা মানচিত্র আঁকা হচ্ছে, যার কেন্দ্রে এই দ্বীপ। তার পাশে রাখা একটি কালো সুটকেসের উপর লেখা প্রজেক্ট ধ্বনি, অর্থাৎ ধ্বনি প্রকল্প। আয়ান চমকে উঠল। ধ্বনি, এই শব্দটা তো সে একবারও উচ্চারণ করেনি এখনো, অথচ তার মাথার ভেতর এখন সেই শব্দটা ঘুরছে। বলটার ভেতরের দৃশ্য তখন বদলাচ্ছে। দেখা যাচ্ছে কয়েকটি মানুষ আধুনিক পোশাকে এই দ্বীপে পা রাখছে। তারা গবেষক, বিজ্ঞানী, কেউ কেউ মিলিটারির পোশাকেও। এরা সবাই একটা গবেষণার অংশ, একটা গোপন প্রকল্প, যার উদ্দেশ্য ছিল শব্দবিহীন এক জায়গায় মানবিক প্রতিক্রিয়া পরিমাপ করা। নীরব দ্বীপ, যার প্রকৃত নাম ছিল না, এই প্রকল্পের পরীক্ষাগার ছিল। আয়ানের মনে পড়ল সেই পুরনো খবরের কাগজের টুকরো, যেটা সে হোটেলের ঘরে পড়েছিল, যেখানে বলা ছিল এই দ্বীপে কয়েক দশক আগে একটি ধ্বনি নিরীক্ষণ কেন্দ্র চালু হয়েছিল। তারপর এক রাতে তা রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। কেউ বলে সেটি ভূমিকম্পে ধ্বংস হয়, কেউ বলে সরকার নিজেই মুছে দিয়েছে তার অস্তিত্ব। এখন এই বলটাকে ঘিরে দাঁড়িয়ে থাকা চারটি মূর্তির গভীরতা সে বুঝতে পারছে। এগুলো নিছক শিল্প নয়, বরং মানব ইন্দ্রিয়ের মৌন চিত্র। তার হঠাৎ মনে হলো এই দ্বীপে নীরবতা শুধুমাত্র বাহ্যিক পরিবেশ নয়, এটা একটা মানসিক অভিজ্ঞতা। মানুষের মন যখন শব্দহীনতায় ডুবে যায়, তখনই তার অন্তর্দৃষ্টি খুলে যায়। এই বল, এই ম্যাপ, এই গুহা সবই যেন তাকে প্রস্তুত করছে সেই চূড়ান্ত স্তরের জন্য। ঠিক সেই মুহূর্তে ঘরের উত্তর পূর্ব কোণে একটি পাথরের দরজা আপনাতেই খুলে গেল। পথটা সরু, কিন্তু তার থেকে ভেসে আসছে ঠান্ডা হাওয়া আর একরকম বাদ্যসঙ্গীত, যেটা কানে শোনা যায় না, কিন্তু মনে এক ধরনের সুর তৈরি করে। আয়ান সেই পথে পা ফেলল। প্রত্যেক ধাপের সঙ্গে তার মনে ভেসে উঠতে লাগলো পুরনো স্মৃতি, শৈশবের বাবার কণ্ঠে গল্প শোনা, মার গান, বন্ধুদের হাসি। সব মিলিয়ে যেন একটা অতীতের সুর ধ্বনিত হচ্ছে, আর এই সুরই তাকে গিয়ে নিচ্ছে দ্বীপের কেন্দ্রে, তার শেষ পথের দিকে, যেখানে নীরবতা শুধু এক অভিজ্ঞতা নয়, বরং এক সত্য। সেই সরু করিডোরটা যত এগোচ্ছিল, আয়ান ততই বুঝতে পারছিল এটা শুধু পাথরের গুহা নয়, যেন সময়ের মধ্যে দিয়ে হাঁটা। চারপাশে দেওয়ালে খোদাই করা ছিল অস্পষ্ট কিছু চিহ্ন, যেগুলো প্রথম দর্শনে অদ্ভুত নকশা মনে হলেও ভালো করে দেখলে বোঝা যায় প্রতিটি চিহ্নে একটা গল্প লুকিয়ে আছে। কখনো দেখা যাচ্ছে একজন মানুষ তার মুখ চেপে ধরে বসে আছে, তার পাশে একটা চোখ খোলা, ব্যাখ্যাতীত কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ। মনে হচ্ছিল এই নকশাগুলো কোনো এক বিস্তৃত জাতির বর্ণমালা, যারা শব্দ নয়, চিত্র ও অনুভূতির মাধ্যমে যোগাযোগ করত। হঠাৎ করিডোর শেষ হয়ে গেল। সামনে একটি গম্বুজাকৃতির প্রকোষ্ঠ, যার মাঝখানে রাখা একটি পাথরের টেবিল, টেবিলের উপর রাখা একটি ছেঁড়া মানচিত্র, যেটার মাঝখানটা ছিঁড়ে গেছে, তবু চারপাশে রেখাগুলো দেখা অনুমান করা যায় এটি সেই দ্বীপেরই মানচিত্র। কিন্তু এটা সাধারণ মানচিত্র নয়। এটিতে পথ, নদী, পাহাড় বা গাছের অবস্থান নয়, বরং চিহ্নিত করা হয়েছে ধ্বনি অঞ্চল, যেখানে এক এক রকম মানসিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ভয়, দুঃখ, কৌতূহল, স্মৃতি। এই অঞ্চলগুলোর পাশে লেখা আছে অদ্ভুত শব্দ: রেসোন্যান্স চেম্বার, ইকো কার্ডল, পালস পুল, যার কোনোটির অর্থই পরিষ্কার নয়।
আয়ান ধীরে ধীরে হাত রাখলো সেই মানচিত্রের উপর। ঠিক তখনই পাথরের ঘরটা হালকা কেঁপে উঠল। মাথার উপর থেকে ঝুলে থাকা শিলাখণ্ডের ফাঁক দিয়ে হঠাৎ বেরিয়ে এলো নীলাভ এক আলো, যার টেবিলের উপর পড়তেই মানচিত্রটা যেন জীবন্ত হয়ে উঠল। তার রেখাগুলো চলতে শুরু করলো, আঁকতে লাগলো দ্বীপের মানচিত্র। এবারের ছবিটা স্পষ্টতই ভবিষ্যৎ নির্দেশ করছে। মানচিত্রে দেখানো হলো দ্বীপের পশ্চিম প্রান্তে এক পাহাড়, যার ভেতরে লুকিয়ে আছে এক কাঁচের গম্বুজ। সেই গম্বুজে বন্দি আছে একটা ধ্বনি তরঙ্গ, যেটা নাকি মানব মস্তিষ্কে প্রবেশ করলেই খুলে দেয় মানুষের গোপন স্মৃতি, এমনকি জন্মের আগের অনুভব পর্যন্ত। ঠিক যেন এক থার্ড লেভেল অফ সেন্সেশন, যেখানে শব্দ ছাড়াই মন কথা বলে এবং অনুভূতির সৃষ্টি করে শরীর জুড়ে কম্পন। এই তথ্য যেন আয়ানের মনের ভেতরে বোমা ফাটানোর মতো বাজল। সে বুঝে গেল এই দ্বীপ শুধু একটি গবেষণার ক্ষেত্র নয়, এটি এক প্রকার পরীক্ষাগার, যেখানে মানব মস্তিষ্কের সীমা পরিমাপ করা হয়েছে এবং সেই পরীক্ষা আজও চলছে। যিনি প্রথম এই গবেষণা শুরু করেছিলেন, সেই বৃদ্ধ মানচিত্রকারের পথেই হয়তো সে হাঁটছে, অথবা হয়তো সেই একই পুনর্জন্ম যা স্মৃতি মুছে গেছে, কিন্তু ধনী আবার তা ফিরিয়ে আনবে। ঘরটির একপাশে খোলা একটি দরজা, বাইরে আলো, সেই দরজার গা ঘেঁষে লেখা ফাইনাল ফ্রিকোয়েন্সি জোন। প্রবেশ করলে আর ফিরে আসা যাবে না, কিন্তু তবু দরজা খোলা। কে খুলছে? কি আছে ভেতরে? তার কি যাওয়া উচিত? আয়ান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে এক পা, তারপর আরেক পা ফেলল। ভেতরে প্রবেশ করলো অজানার দিকে, যেখানে নীরবতা গর্জনের থেকেও প্রলয়ঙ্কর। আয়ান যখন সেই দরজাতেই প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে তার গায়ে কেমন এক বিদ্যুৎ চমক খেলে গেল। ঘরটা অদ্ভুতভাবে গোলাকৃতি এবং তার প্রতিটি দেওয়াল ছিল সম্পূর্ণ কাঁচের তৈরি, কিন্তু সে কাঁচের অপর প্রান্তে কোনো দৃশ্য নেই, শুধু অসীম অন্ধকার। তার মনে হলো সে যেন কোনো ভ্যাকুয়ামের ভিতর ঢুকে পড়েছে, যেখানে শব্দের অস্তিত্বই নেই, এমনকি নিজের নিঃশ্বাসের আওয়াজও নেই। এই নিঃসঙ্গতা ছিল অস্বস্তিকর, যেন দেহের প্রতিটি স্নায়ু চিৎকার করছে, অথচ আওয়াজ হয় না। হঠাৎ তার চোখ পড়ল ঘরের কেন্দ্রে রাখা একটি বস্তুতে, একটি অর্ধচন্দ্রাকৃতির পাথর, যার মাঝখানে খোদাই করা আছে একটা চোখের মতো গহ্বর। পাথরের চারপাশে জড়ানো আছে ধাতব তার, যা জড়িয়ে পড়েছে কাঁচের মেঝের ভেতর। সেই পাথরের নামই বোধহয় দি সাউন্ড পোর বা ধ্বনি কেন্দ্র। সে বুঝতে পারল এই কেন্দ্র থেকেই উৎসারিত হয় সেই নিঃশব্দ কম্পন, যা মানুষের চিন্তাধারা প্রভাবিত করতে পারে। আয়ান কাছে যেতেই হঠাৎ সেই পাথরের চোখটা আলোর মতো জ্বলে উঠল। সেই আলো সরাসরি আয়ানের কপালে এসে পড়তেই তার শরীর অবশ হতে লাগলো। সে একেবারে নিঃশব্দে হাঁটু গেড়ে বসে পড়ল পাথরের সামনে। ঠিক সেই মুহূর্তে তার মস্তিষ্কে ঢুকে পড়ল অসংখ্য শব্দহীন স্মৃতি, যা ভাষায় বর্ণনা করা যায় না, কেবল অনুভব করা যায়। তার সামনে একে একে ফুটে উঠতে লাগলো অস্পষ্ট দৃশ্য। তার ছোটবেলার একটি ঘর, যেটি সে কখনো সচেতনভাবে মনে করতে পারেনি। মায়ের মুখ, যার চোখ জলের চাপে ফেটে যাচ্ছে। বাবার চিৎকার, আমরা ওকে সেই দ্বীপে পাঠাতে পারি না, ওর মস্তিষ্ক অতিরিক্ত সংবেদনশীল। তারপর ঝড়ের রাতে একটি নৌকা, যেটি তাকে ছেড়ে যায় সেই দ্বীপের ধারে। তারপর আবার অন্ধকার। এই সব স্মৃতি যেন তার নিজের নয়, আবার একান্তই তার। সে বুঝে উঠতে পারছিল না সে কাকে দেখছে। এটা কি অতীত, নাকি কোনো অন্যের অভিজ্ঞতা, যা এই সাউন্ড কোর তার মস্তিষ্কে প্রক্ষেপণ করছে? হঠাৎ সে একটা কণ্ঠ শুনতে পেল, না, তা কানে নয়, যেন মাথার ভেতর খুব নিচু স্বরে বলা হচ্ছিল,
তুমি বেছে নিয়েছো সত্য, কিন্তু সত্য সবসময় মুক্তি নয়। এখন পেছনে ফেরার পথ নেই, তুমি দ্বীপের একমাত্র উত্তরাধিকার। এই কথা শুনেই এক প্রবল আলোয় চারিদিক ভরে গেল। সে চোখ বন্ধ করল, কানে শুনতে পেল একমাত্র শব্দ, নিজের হৃদস্পন্দন, যেটা এতদিন নীরব ছিল এই দ্বীপে। আর সেই শব্দের তালে তালে যেন আশেপাশের দেওয়াল কাঁপতে লাগলো। পাশের কাঁচের দেওয়ালে এবার ফুটে উঠল একটি নতুন মানচিত্র। এই মানচিত্র একমাত্র সেই দেখতে পাচ্ছে, এবং একমাত্র তার মধ্যেই সেই মানচিত্রের পথ খুঁজে পাওয়া সম্ভব। এটি ছিল নীরব দ্বীপের শেষ মানচিত্র, যার গন্তব্য দ্বীপের হৃদয়ে থাকা এক সিন্ধু, যেখানে ধ্বনি, স্মৃতি ও সত্যের সমস্ত রহস্য বন্দী। আয়ান বুঝতে পারল তার যাত্রা এখনো শেষ হয়নি। সে যা জানে তা কেবল শুরু। আয়ানের সামনে যে মানচিত্রটা ভেসে উঠল সেটা সাধারণ কোনো পথপ্রদর্শক নয়। এর রেখাগুলো চলমান, যেন জীবন্ত। দ্বীপের কেন্দ্র ছিল একটি গহ্বরের মতো চিহ্ন, যার চারপাশে ঘূর্ণায়মান প্রতিচ্ছবি, একটি সিন্ধু, একটি চাবি, একটি প্রতিচ্ছবি এবং একটি আত্মার ছায়া সমস্ত চিহ্নের সঙ্গে যুক্ত ছিল। এক একটি শব্দহীন অনুভূতি, যেগুলো কেবল আয়ান বুঝতে পারছিল। সে বলে ফেলল, এই মানচিত্র শুধু তাকে পথ দেখাবে না, বরং তার অতীত, ভবিষ্যৎ এবং বাস্তবতা মিলিয়ে এক নতুন সত্যের দরজা খুলে দেবে। আস্তে আস্তে পাথরের মেঝে সরতে লাগলো, আর নিচ থেকে বেরিয়ে এলো একটি সরু সিঁড়ি। সে সাবধানে নামতে লাগলো। নিচের দিকে যেতে যেতে সে দেখল দেয়ালের গায়ে খোদাই করা লেখা। ভাষাগুলো তার অচেনা হলো, সে প্রতিটা শব্দ অনুভব করতে পারছিল। মনে হচ্ছিল লেখাগুলো তার আত্মার সঙ্গে কথা বলছে। বারবার বলা হচ্ছিল, স্মৃতি নয়, নীরবতাই সত্য; ধ্বনি নয়, নিস্তব্ধতাই উত্তর। অবশেষে সে যখন সেই ঘরের মধ্যে প্রবেশ করল, তখন তার চোখের সামনে উদ্ভাসিত হলো সেই রহস্যময় সিন্ধু। এটি ছিল কালো পাথরের তৈরি। ঠিক মাঝখানে একটি গোল চোখের মতো খোঁজ। তার মানচিত্রে যে চাবির ইঙ্গিত ছিল তা এখনো তার হাতে নেই, কিন্তু তার মনের গভীরে কিছু একটা ফিসফিস করে উঠল। সে চোখ বন্ধ করল আর নিজের ভেতরের নিস্তব্ধতার দিকে মন দিল। ঠিক সেই মুহূর্তে তার মনের মধ্যে তৈরি হলো একটি ছায়াময় চাবি। সে হাত বাড়াতেই সেই চাবি যেন বাস্তব রূপ পেল এবং ধীরে ধীরে তার হাতে এসে জড়িয়ে গেল। সেই চাবি ঢুকিয়ে দিল সেই সিন্দুকের খাঁজে। একটা ধীরে ধীরে ঘোড়া শব্দ হলো, আর সিন্দুক খুলে গেল। ভেতরে কি ছিল? না, কোনো ধনরত্ন নয়, বরং একটি ছোট্ট রেকর্ডার, যার ভেতর রেকর্ড করা ছিল একটি মাত্র শব্দ, একটি নারীর কণ্ঠস্বর, যেটা বলছিল, আয়ান, তুই সত্যি খুঁজে পেয়েছিস। আমি জানতাম তুই পারবি, কিন্তু এখন যা জানলি তার কাউকে বলা যাবে না, কারণ এই দ্বীপের নীরবতাই আমাদের রক্ষা করে। এই কণ্ঠটা তার মায়ের, সেই মা যার কথা সে বহুদিন ধরে ভুলে গিয়েছিল, কিংবা ভুলিয়ে দেওয়া হয়েছিল। রেকর্ডার বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর একটা আলো ছড়িয়ে পড়ল। সেই আলো চারিদিককে কুয়াশার মতো ঢেকে ফেলল, আর ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো একটা নৌকার ইঞ্জিনের শব্দ, যা এই দ্বীপে বহুদিন কেউ শোনেনি। আয়ান বুঝতে পারল তার সময় এসেছে দ্বীপ ছাড়ার, কিন্তু তার ভেতর এখন এমন এক বোঝা, এমন এক গোপন সত্য যা সে কোনোদিন কাউকে বলতে পারবে না। সে বেরিয়ে এলো পেছনে সেই পাথরের ঘর আর চাবির ছায়া রেখে। দ্বীপ এখনো নীরব, কিন্তু তার অন্তরে শব্দের মতো তীব্র একটা স্মৃতি দোলা দিচ্ছে। নীরব দ্বীপ তার কাছে আর কোনো রহস্য নয়, এখন সেটি একটি প্রতিজ্ঞা, সত্য জানার এবং তাকে চিরতরে রক্ষা করার। ধন্যবাদ সবাইকে।
আজকের এই রোমাঞ্চকর যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা শুনলেন নীরব দ্বীপের মানচিত্র, একটি নিঃশব্দে বলা গোপন সত্যের গল্প। আপনাদের ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। কমেন্টে জানান এই দ্বীপে আপনি কি খুঁজে পেতেন। আরও একরকম রহস্যময় গল্প পেতে হোক গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন অজানা জগতে নিয়ে যেতে আমরা তৈরি আছি। শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে যাদের সত্য জানার সাহস আছে। আপনাদের প্রতিক্রিয়া আমাদের জন্য অমূল্য। শিগগিরই ফিরে আসবো আরেকটি অজানা রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত শোনো গল্প, হারিয়ে যাও শব্দে।